নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় বাজে এখন 8:30টার মতো। এখন থেকেই ব্লগটা শুরু করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজ আগে ঘরগুলো পরিষ্কার করব, তারপর স্নানে যাব। আজ বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেকটাই সময় লেগে যায়। ছেলের আজ পরীক্ষা আছে, তাই সকাল থেকে ওকে রেডি করে গাড়িতে তুলে দিয়ে এসে চাটা খেয়েই লেগে পড়েছি কাজে। কারণ এই সকালবেলাটায় যদি বসে পড়ি না, সমস্ত কিছু কাজটাই লেট হয়ে যায়। আর যেহেতু বেড কভারটা চেঞ্জ করছি, ওই কারণের জন্য এগুলো সব একটু ঝাড়াঝুড়ি করে নিলাম। আর কি বলুন, আজকে বেড কভারগুলো কাচাকুচি হবে না, তো মানে বৃহস্পতিবার দিন আমি এই কাচাকুচিগুলো করি না, কাল পরশু করে কাচবো। তো আজকে সমস্ত কিছুটা তুলে চেঞ্জ করে দিলাম। আর এই খাটটাও একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব। ছেলে যাবার আগেই তো সমস্ত কিছু আশি কাজগুলো কমপ্লিট হয়েই যায়। শুধু এই সমস্ত এক্সট্রা কাজগুলো যেগুলো বাকি থাকে, এগুলো আমি এই বেলার দিকে করি। আর আমরা এই চারতলায় থাকি জানেন, তবুও এত নোংরা হয়, এত ধুলো, মানে দুদিন যদি আমি না একটু পরিষ্কার করি না, পুরো একটু মানে আঙুলে টাচ করলে বোঝা যাবে পুরো ধুলোর স্তর পড়ে যায়। জানি না কেন এত ওপরে ময়লা হয়। আসলে কি বলুন তো, গাড়ি মানে একদমই রাস্তার ধারে, তো গাড়িটারি অফিসের যাই, তো সারাক্ষণ বিল্ডিংয়ের মানে কাজ হয়, তো ক্যাম্পের ভেতরেই, তো সেই কারণের জন্য হয়তো এত নোংরাটা হয় উপরে। আর এই যে কাঁচের টেবিলটা দেখতে পাচ্ছেন, এইটাতে তো বিশেষ করে খুব বোঝা যায়। একটু মানে এই টেবিল ক্লথটা তুলে রেখেছিলাম, মানে কেচে দিয়েছিলাম, তো পাতা হয়নি, পুরো কাঁচটা না মানে সাদা, পুরো আঙুল দিয়ে যেরকম চিল্লে কেমন দাগ হয়ে যায় সাদা সাদা। এত এরকম ধুলো থাকলে না ভালোও লাগে না। তো হয়ে গেছে মোটামুটি আমার এগুলো সমস্ত ক্লিনটা। আর এই যে এসেছি আমার ছেলের ঘরে। তো কি বলুন তো, ছেলের যেহেতু এক্সাম চলছে, ওই কারণের জন্য এখন বেশি আমাকে এই ঘরে ঢুকতে দেয় না। সমস্ত বেড কভার কিছুই চেঞ্জ করা যায় না। সমস্ত এই যে দেখতে পাচ্ছেন বিছানা পুরো একদম হয়ে থাকে ভর্তি, পুরো বই টই সব চতুর্দিকে ছড়ানো থাকে। আর আজকে যেহেতু ওর এক্সামও চলে গেছে, সেই ফাঁকে আমি ভাবলাম এই বেড কভারগুলো একসঙ্গে সব তুলে দিই। আর আমি যখন বেড কভারগুলো সব চেঞ্জ করি, একসঙ্গেই 3টে বেড কভার চেঞ্জ করি, কারণ মেশিনে একবারে তাহলে সুবিধা হয়, একসঙ্গে 3টে কাচা হয়ে যায়। তো এখন বেড কভারগুলো এগুলো সব তুলে রেখে দিলাম, রেখে পরে স্নান করে বেড কভারগুলো সব পেতে দেবো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরটরগুলো একদম বৃহস্পতিবার হোক বা অন্য কোনো দিন, মানে ঘরটর ক্লিন না করে পুজো করতে ভালোও লাগে না। তার আজকে বৃহস্পতিবার সমস্ত কিছুর আর একটু বেশি করেই পরিষ্কার টরিষ্কার করে তারপরে পুজোয় বসবো। আর পুজোতে বসতেও অনেকটাই টাইম লেগে যায়। পরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে স্নান করে নিয়েছি, যে রেডি হয়ে নিয়েছি। আর বৃহস্পতিবার দিন ইচ্ছা করে বেশ একটু শাড়ি টাড়ি পরি, এখানে তো শাড়ি পরার পাট উঠেই গেছে। তো চলুন এখন বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করি, কারণ বৃহস্পতিবারে একটু অনেকটাই টাইম লেগে যায় আমার পুজো করতে। ঠাকুর ঘরে এসেই প্রথমে যেটা করব, আগে ঠাকুরের সিংহাসনেরটা পুরো খালি করে দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে মুছে নেব। প্রতি বৃহস্পতিবার দিন আমি এরকম ঠাকুরগুলো নামিয়ে একবারে সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। ঠাকুরের আসনটাও বৃহস্পতিবার চেঞ্জ করি, তো ঠাকুরগুলো তখন সরিয়ে নিয়ে একবারে তখনই পরিষ্কার করে নিই। প্রতিদিন আর হয়ে ওঠে না, কারণ ঠাকুরগুলো তো আর প্রতিদিন ওরম করে সরিয়ে নামানো হয় না, তো ওই বৃহস্পতিবার দিনটাই সমস্ত কিছুটা একবারে করে নিই। আর আমরা তো ঘরবাড়ি প্রতিদিন চকচক পরিষ্কার ঝকঝকে রাখার চেষ্টা করি, তো আর এই ঠাকুর ঘরটাও বা নোংরা থাকে কেন বলুন? ঠাকুরের আসনটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তাই না? তো সিংহাসনটা মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরগুলোও একবারে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নতুন একটা আসন পেতে দিয়েছি, দিয়ে ঠাকুরগুলো আবার যে যার জায়গায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার লক্ষ্মী পুজোর সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি। এখানে ফুল, ওদিকে বেলপাতা, দুর্বা, কলা, আম শাখা, আর এদিকে প্রদীপটাও জ্বালিয়ে নেবো এবার। আর আজকে হচ্ছে আমি প্রতিদিনই জ্বালানো উচিত, মানে কর্পূরটা খুব ভালো, ঘরের পক্ষে একটা পজিটিভ এনার্জি দেয়। প্রতিদিন না করলেও আমি বৃহস্পতিবার দিনটা একদম নিয়ম মেনে কর্পূর দিয়ে আরতিটা করি। তো এখন এই যে ঘরটা রেডি করে নেবো। আমি এই যে ঘরটার স্বস্তিক চিহ্নটা এঁকে এতে আম শাখা, পান পাতা, কলা, সুপারি, কাঁচা টাকা সমস্ত কিছু দিয়ে ঘরটা রেডি করে নেব। কি বলুন তো, মানে পুজোর অত কিছু নিয়ম টিয়ম জানি না, তবে আমি যেভাবে
মেনে চলি, যেভাবে আমার ভালো লাগে করতে, আর যেটা করে আমি আর উপকার হয়েছে আমি সেইভাবেই করার চেষ্টা করি। তো অত নিয়ম নিষ্ঠা আমি অত কিছু জানি না, আর কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাও জানি না। তো যেটা আমার ভালো লাগে, যেটা আমার মন থেকে যেটা করে যেটা শান্তি পাই, তো সেইভাবেই পুজোটা করার চেষ্টা করি। তো এই যে এই থালাটার উপরে আমি লক্ষ্মী ঘরটা বসাই, তো সেটাতেও একটু সিঁদুর দিয়ে এঁকে দিলাম, দিয়ে এর ওপরে ধান দুর্বা দিয়ে ঘরটা বসাবো। আর এই ঘটের মধ্যে একটু অল্প গঙ্গা জল আর একটু এমনি সাধারণ ট্যাপের জল দিয়ে দেবো। তো আমরা মানে ঠাকুরের স্নান বলুন, মানে ঘটে দেওয়া যে জলগুলো, এমনি যে নর্মাল যে আমাদের ট্যাপের জল, এগুলো আমি ইউজ করি না। আমি যে আমাদের যেই জল খাওয়া হয় মিনারেল ওয়াটার, যেটা সেখান থেকেই জলগুলো ভরে ঠাকুরেরও দিই, আর এই সমস্ত কাজগুলোও করি। এগুলো আলাদা বোতলে ভরে রাখি। আর এই বৃহস্পতিবার দিনটা ঠাকুর ঘরে আমার অনেকটাই টাইম লেগে যায়। কি বলুন তো, সমস্ত কিছু বাসন টাসন মাজা, পরিষ্কার করা, এখানে মোছা, সমস্ত কিছুটা রেডি করতে অনেকটা টাইম লেগে যায়। তবে এখন মা আছে বলে অনেকটাই সুবিধা। মা সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে মেজে একবারে পরিষ্কার করে রাখে, আমাকে ধুতেই হয় না বাসন। আর আমি পুজোর আসার আগে সমস্ত কিছুটা একবারে মানে হাতের কাছে রেডি করে নিই, নাহলে না মানে খুঁজতে করতে কোথায় গিয়ে আছে একটা একটা করে বার করতে দেরি হয়ে যায়। তো একবারে সমস্ত কিছুটা নিয়ে গুছিয়ে তারপরে পুজোয় বসি। তো এখানে ঠাকুরের ভোগ রেডি করে নিয়েছি, যে ফল আর মিষ্টি। আর গোপালের তো খাবারে সবসময় তুলসী পাতা দেওয়া উচিত, খাবার আর জলেতে গোপালের শুধু তুলসী পাতা দিলাম। আর সব ঠাকুরের তো তুলসী পাতা লাগে না, তাই অন্যান্য খাবারগুলো একটু করে ফুলের টুকরো দিয়ে দিই। আর এই যে আমি কর্পূরের যে আরতিটা করি, সেটা করলে না মানে পিতলের বাটিটা খুব নোংরা হয়ে যায়, মানে কালো একটা যা হয়ে যায়, মানে মাজার সময় খুব অসুবিধা হয়। ওই কারণের জন্য একটা মাটির প্রদীপ ওর উপর রেখে তারপরে কর্পূর দিয়ে আরতিটা আমি করে নিই। মানে এতে আবার লোবান ধূপও যখন জ্বালি এইরকমভাবেই জ্বালি, কারণ এই মাটির প্রদীপটার উপরে থাকলে অতটা আর ওটা পড়েও না, আর মাজতেও অসুবিধা হয় না। পুজো টুজো করার পর টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার তো কোনো কিচেনের কাজ নেই, কিচেন থেকে তো আমার ছুটি। মা বসিয়ে দিয়েছে রান্না, আর আজকে তো বৃহস্পতিবার, ভেজ আইটেম। চলো কী রান্না হচ্ছে জানি, মানে আর ফৌজিও আর এটাই বলছে যে তুমি তো রান্নাই ভুলে যাবে, কারণ আমাকে রান্না এখন কি হচ্ছে জিজ্ঞাসা করলেও আমি বলতে পারি না যে আজকে এই রান্না হয়েছে, ভাই জানে সমস্তটাই। চলুন দেখি কি রান্না হচ্ছে। রান্না হচ্ছে গো আজকে নিরামিষে এঁচোড়, আর এদিকে কি পোস্ত দিয়ে আলু ভাজা। পোস্তটা আমি লুকিয়ে লুকিয়ে ফেলছো কেন? আর কি এদিকে কুমড়োর তরকারি হবে। এর কি হবে? ডাঁটার ঝাল, ডাঁটার ঝাল। পোস্তটাতে একদম একটুখানি বেটেছো গো? এটা শুধু এই ডাঁটাতেই দেওয়া হবে? তোমাকে রাঁধতে হবে, চলো। তোমার তো সব রেডি করে দিন, তুই দাঁড়িস নি কেন? তুমি তো পোস্ত ফোস্ত ব্যাপার আছে আজকে, তাড়াতাড়ি তো রান্নাঘরে ঢুকে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি 12টায় রান্নাঘরে ঢুকে হয়েছে। তো কিচেনে তো আমার কোনো কাজ নেই, মাই সামলাচ্ছে। তো এই কারণে ভাবলাম এই সময়টা একটু আলতা পরে নিই। বৃহস্পতিবারটায় আলতা পরতে খুব ভালোই লাগে। তো বাড়িতে যখন আগে থাকতাম তো কোনো বৃহস্পতিবার এরকম মিস হতো না, খুব আমার আলতা পরতে খুব ভালো লাগে। আর এই যে পাপোশটা দেখছেন, এটাই পুরো আমি আলতা পরার জন্য ইউজ করি। যখনই আলতা পরি এটার উপরেই পরি। আর কি বলুন তো, এই আলতা যখনই পরি না, ফৌজিবাবুর কথা খুব মনে হয়, কারণ এখানে তো পুরো ফ্লোরটা পুরো হোয়াইট সমস্তটাই, আর পুরো একটু তো দাগ হয়ে যায়, আর ফৌজিবাবু খ্যাঁচ খ্যাঁচ করতেই থাকে, হ্যাঁ এই রকম হয়ে গেল, এই দাগ হলো, মুছতে পারো না, এই শুধু আলতা পড়বে। তো শুধু ওর কথাটাই খুব মনে হয়। আর আজকে ও নেই, তো খ্যাচখ্যাচ করার কেউ নেই। তো কিন্তু যখন থাকে তখন বলে, তখন বিরক্ত হই, কিন্তু দেখুন এই যে নেই, তো খুব এই কথাগুলো, তখন এই খ্যাচখ্যাচটাই খুব মিস করছি। ওটাই বলে না, সেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, সেই রকমই আর কি। মা তো তরকারি ফরকারি সমস্ত কিছুটাই মা করে রাখে। তো এবার ভাতের দায়িত্বটা আমার, ভাতটা আমি বসাবো।
ছেলের জন্যই লেট করছিলাম, ছেলে তো লেটে আসে, 1:30 নাগাদ আসে, ওই কারণের জন্যই লেট করছিলাম। এবার ভাতটা বসিয়ে দিই। মা এদিকে সমস্ত কিছু রান্না বান্না করে রেডি করে রেখে দিয়েছে। এদিকে আছে নিরামিষ এঁচোড়, এখানে আলু ভাজা, বিট ভাজা, আর এখানে ডাঁটার ঝাল। এই হচ্ছে আজকের রেসিপি। তো চলুন এবার ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। কেমন হয়েছে? ভালো, হেভি নাকি? হেভি। পেপারটা বড় এসেছিল, কি পেপারটা বড় এসেছিল কিন্তু হয়ে গেছে। পেপারটা বড় এসেছিল? মানে ওই তাহলে ওই ওই রকমই হয়েছে, তাহলে আর হেভি কি করে হয়েছে? ওই রকম হয়েছে মানে আমি ভালোই মার্কস পাবো। ইংলিশে অন্তত কথাটা বলোনি, তুমি তো জানো। আমি সবেতে চাই, আমি শুধু ইংলিশে চাইনি। ছেলে এক্সাম দিয়ে চলে এসেছে, আর ফৌজিবাবু ফোনে ছিল, তো এই কারণে ওকে জিজ্ঞাসা করছিল কেমন কি এক্সাম হয়েছে। তো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো খাওয়া দাওয়ার আগে রোজকারের মতো আমি আগে এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।